পরিশোধ করার পর মামলা যে ওই যে আপনার কি বলো ডিসক্রিশনারি পাওয়ার, যেটা অর্থাৎ আদালতের যে স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালত যে একটা চুক্তিকে, একটা মামলাকে, মামলার যে প্রতিকার প্রদান করবে সেটা আদালত অন্ধভাবে প্রদান করবে না। আদালত তিনটা ক্রাইটেরিয়া এখানে দেখবে। এখানে তিনটা ক্রাইটেরিয়ার কথা বলা আছে। এই তিনটা ক্রাইটেরিয়াই দেখবে যে আসলে এই যে বিবাদী বা বাদী এই দুজনের মধ্যে কে বেশি হচ্ছে যে কালপিট, কার দায়ের জন্য এটার ক্ষতিগ্রস্ত কে হইল, এটা দেখবে। দেখে হচ্ছে যে আদালত তার সোলাট্রিয়াম নীতি অনুযায়ী সেখানে প্রতিকার প্রদান করবেন। তাহলে এখানে তিনটা ক্ষেত্রের কথা বলা আছে। দুইটা ক্ষেত্রে আদালত কি করতে পারে, সোলাট্রিয়াম নীতি করতে পারে। আর হচ্ছে যে আদালত বিবেচনামূলক ক্ষমতা যে প্রদান করতে পারে, এটার হচ্ছে যে ফিল্ড কয়টা, এটার ফিল্ড তিনটা। আর সোলাট্রিয়াম যদি বলে সেক্ষেত্রে হচ্ছে দুইটা। সোলাট্রিয়াম যদি হয়, একটা হচ্ছে যে অন্যায় সুবিধা দিল, মানে আপনি বাদী দেখা গেল যে অন্যায় সুবিধা প্রাপ্ত হইল, অন্যায় সুবিধা প্রাপ্ত হওয়ার পর তবুও সে মামলা করলো। এখন অন্যায় সুবিধা পাওয়ার পর তবুও যখন মামলা করবে, তখন বাদীর অনুকূলেই ওই আদালত আর রায় দিবে না, বিবাদীর অনুকূলেই দিবে। কারণ বাদী একটা অন্যায় সুবিধা নিছে। অথবা অন্যায় সুবিধা কি হতে পারে, মনে করেন একটা সম্পত্তির মূল্য 10 লক্ষ টাকা, কিন্তু বাদী একটা চুক্তি করলো কি 1 লক্ষ টাকায় ওই জমিটা সে সেল চুক্তি করছে। এখন বিবাদী প্রথমে বুঝতে পারে নাই, পরে বুঝছে যে আরে 1 লক্ষ টাকায় তো জমি নিয়ে গেল, 10 লক্ষ টাকা দাম। তখন যে আদালত ন্যায়পর নীতি প্রয়োগ করতে পারবে। আবার যদি কষ্টসাধ্য হয়, অর্থাৎ হার্ডশিপ হয়, যদি কষ্টসাধ্য হয়, প্রথমে বিবাদী জিনিসটা বুঝতে পারে নাই যে এই চুক্তিটা মানে বলবৎ করতে গিয়ে এতটা কষ্ট হবে, তার জমি জমা সম্পত্তি সব যাওয়ার পরও ওই চুক্তিটা বলবৎ করতে পারতেছে না। মানে এমন একটা কাজের চুক্তি করছে যে কাজ বিবাদী আসলে প্রথমে বুঝতে পারে না যে এত টাকা লাগবে বা এত পরিশ্রম হবে, কিন্তু চুক্তিটা বাস্তবায়ন করতে যায় দেখে যে না, ও মানে প্রচুর লুজার হয়ে যাচ্ছে। তখন যায় আদালত ন্যায়পর নীতি পালন, মানে নীতি অনুসরণ অনুযায়ী সেখানে বাদীর অনুকূলে, বাদী তো মামলার কি চাচ্ছে, রায় চাচ্ছে, বাদীর অনুকূলে না দিয়ে বিবাদীর অনুকূলে রায় দিয়ে দিবে। অথবা ক্ষতিপূরণ যদি হয় ক্ষতিপূরণ দিতে বলবে। আদালত এখানে পূর্ণাঙ্গ স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু এই স্বেচ্ছাধীন ক্ষমতা মানে এমন না যে হচ্ছে যে যা ইচ্ছা তাই করবে। এটার দুটা ক্ষেত্র আছে। এটা ন্যায়পর নীতি অনুযায়ী প্রতিষ্ঠিত এবং আপিল আদালত দ্বারা সংরক্ষিত। আদালত যে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দিল, মানে ওটা কি থেকে যাবে? নো, আপিল করার বিধান আছে। আপনি হায়ার কোর্টে আপিল করেন, আপিল করলে তার ওই যে ভুল সিদ্ধান্ত ওটা আবার বাতিল হয়ে যাবে। সো স্বেচ্ছাধীন ক্ষমতা মানেই যে অসীম ক্ষমতা তা না, কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা মানেই অসীম ক্ষমতা না। এটা ন্যায়পর ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শুধুমাত্র ন্যায় বিচার যে ভিত্তি রয়েছে, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত তাকেই ক্ষতিটা বুঝাই দিতে হবে। আপনি যে হচ্ছে যে বলবান বা যে সবল ব্যক্তি, তাকে আপনি সমস্ত প্রতিকার দিলেন, যে হচ্ছে যে দুর্বল ব্যক্তি তাকে প্রতিকার দিবেন না, এটা হবে না। আদালত এই ক্ষেত্রে ন্যায়পর নীতি অনুসরণ করবে, অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা পালন করবে। তাহলে সোলাট্রিয়াম নীতি পালন করতেছে দুইটা ক্ষেত্রে। এটাকে প্রশ্ন আসে যে আদালত কয়টি ক্ষেত্রে সোলাট্রিয়াম অনুসরণ করতে পারে? দুইটি ক্ষেত্রে। আর আদালত এই যে ন্যায়পরায়ণতা বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা আলোচনা করছি, একটা হচ্ছে অন্যায় সুবিধা, আর একটা হচ্ছে হার্ডশিপ যদি হয়। তৃতীয় নাম্বার হচ্ছে যে চুক্তি হওয়ার পরই বিবাদী উল্লেখযোগ্য অংশ যদি সম্পাদন করে। এখন উল্লেখযোগ্য অংশ সম্পাদন করার পর বাদী বলতেছে যে আমি আর চুক্তিটা কি করব না, বলবৎ করব না, কিন্তু উল্লেখযোগ্য অংশ সম্পাদন করছে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তখন আদালত সেখানে ন্যায়পর নীতি অনুসরণ করবে, অর্থাৎ যে ব্যক্তি উল্লেখযোগ্য অংশ সম্পাদন করে ফেলেছে তার অনুকূলেই রায় প্রদান করবে, অর্থাৎ তাকে চুক্তিটি তার অনুকূলেই বলবতের জন্য আদেশ দিয়ে দিবে। তাহলে
22 নম্বরে আদালতের যে স্বেচ্ছাধীন ক্ষমতার ভিত্তি হচ্ছে তিনটা। একটা অন্যায় সুবিধা, আরেকটা হচ্ছে যদি হার্ডশিপ বা কষ্টসাধ্য হয়, আরেকটা যদি উল্লেখযোগ্য অংশ সম্পাদন হয়। এই 22 ধারার ক্ষমতাটা দুইটা লাগাম টানা দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এটি ন্যায়পর নীতি অনুযায়ী সুপ্রতিষ্ঠিত আর আপিল আদালত দ্বারা সংরক্ষিত। এখানে হার্ডশিপ নিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ কখন ন্যায়পর নীতি আদালত মানে অনুসরণ করবে যদি হার্ডশিপ হয়। সোলাট্রিয়াম নীতি কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আদালত এই যে 22 ধারা অনুযায়ী তার স্বেচ্ছাধীন, ইচ্ছাধীন বা ক্ষমতা বা ন্যায়পর ক্ষমতা প্রয়োগ করতে পারে, তিনটে ক্ষেত্রে এটা করতে পারে। তাহলে যেভাবেই আসুক 22 ধারাটা আপনারা এভাবেই দিবেন, যেটা স্বেচ্ছাধীন ক্ষমতা। অথবা খুব সহজে যদি আসে যে আদালতের এই যে সুনির্দিষ্ট প্রতীক আইনের আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে কোন সেকশনে বলা আছে, তাহলে এই যে 22 নম্বর সেকশনে বলা আছে। 22 নাম্বার শেষ। এরপরে 23 নাম্বার বলা হচ্ছে যে সুনির্দিষ্ট চুক্তি যারা, এখন সুনির্দিষ্ট চুক্তি মানে যে ব্যক্তি চাইলো, যে কেউ চাইলো আর পাবে, এটা স্বাভাবিক, এটা না। সুনির্দিষ্ট চুক্তি কার্যকর হওয়ার জন্য যে ব্যক্তিগুলোর অনুকূলে সুনির্দিষ্ট চুক্তি প্রতিপালন করা যায়, এরকম 8টা ব্যক্তি আছে, 8 শ্রেণীর ব্যক্তি আছে, যারাই শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারেন। এর বাইরে আর কেউ সুনির্দিষ্ট প্রতিকার পাবে না। তাহলে এমসিকিউ যদি প্রশ্ন আসে এরকম যে সুনির্দিষ্ট প্রতিকার কে কে পাইতে পারেন বা কয় শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারেন, 6 শ্রেণী, 7 শ্রেণী, 8 শ্রেণী, 4 শ্রেণী? উত্তর হবে 8 শ্রেণীর লোক পাইতে পারে। আবার ইংলিশে একটা লাইন উঠাই দিতে পারে যে ওই যে ফিল ইন দ্য গ্যাপস এর মতো, যে আপনার স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি অবটেইন, তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন বলা হবে যে মে বি অবটেইন এনি পার্টি দেয়ার টু, অথবা এরকম থাকবে যে স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট মে অবটেইন এনি পার্টি দেয়ার টু। এটা কোথায় বলা আছে? এটা 23 নাম্বার সেকশনের এ নাম্বার, 23-এর এতে বলা আছে। তাহলে 23-এর এতে এর ইংলিশ লাইনও উঠাই দিতে পারে, অথবা একটা লাইন উঠাই দিতে পারে যে হোয়ার দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন এন্টার্ড ইনটু এ টেনেন্ট ফর লাইফ ডিউ টু এক্সারসাইজ পাওয়ার দ্য রিমাইন্ডার ম্যান। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত নাম্বার সেকশনে বলা আছে? এখানে 4টা আপনার ক্লু থাকলো, অর্থাৎ 4টা অপশন থাকলো। 23-এর ডি থাকলো, 23-এর সি থাকলো, 23-এর এ থাকলো, 23-এর ই থাকলো। তাহলে এটা হবে হচ্ছে যে 23-এর ডি। তাহলে 23 নাম্বার সেকশনে আমরা কি পাচ্ছি? যাদের অনুকূলে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। এটা কয় শ্রেণীর ব্যক্তি? 8 শ্রেণীর ব্যক্তি। এখন এই 8 শ্রেণীর ব্যক্তি যদি আমি চিন্তা করি, এখান থেকে কিন্তু রিটেন প্রশ্ন আসে যে যাদের অনুকূলে সুনির্দিষ্ট প্রতিকার করা যায় তাদের হচ্ছে আইনের ভিত্তি সহ প্রত্যেক শ্রেণীর বিবরণ দিন। তাহলে কিন্তু আপনাকে দিতে হবে যে 8টা শ্রেণী হচ্ছে যে চুক্তির পক্ষ। একটা চুক্তিতে 2টা পক্ষ থাকে, যে কোনো পক্ষ অনুকূলে সুনির্দিষ্ট প্রতিকার কার্য করা যাবে, অথবা চুক্তির যে কোনো পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, চুক্তির মালিক না, স্বার্থ সংশ্লিষ্ট। ও মনে করেন উনি মারা গেছে, তাহলে স্বার্থ সংশ্লিষ্ট যদি অন্য প্রতিনিধি থাকে, অন্য প্রতিনিধি কি করবেন? তার অনুকূলে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যাবে। কিন্তু একটা শর্ত এখানে আছে, এই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি যদি মেইন যে চুক্তি করছে তার যদি ব্যক্তিগত যোগ্যতা থাকে, শিক্ষা থাকে, দক্ষতা থাকে, সচ্ছলতা বা অন্য কোনো গুণ থাকে, ওই প্রতিনিধির যদি সে গুণটা না থাকে আর ওই চুক্তিটা ওই গুণের উপরেই নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু আবার সম্পাদন করতে পারবে না, অর্থাৎ চুক্তি তার পক্ষে কার্যকর করা যাবে না। তাহলে 2 নাম্বার যে সাব ক্লোজ রয়েছে এই 8-এর 2 দ্বিতীয় যে শ্রেণী, সেখানে আবার প্রতিনিধি পারবে, কিন্তু প্রতিনিধি যদি শর্তাধীনে প্রতিনিধি হয়, সেখানে ব্যক্তিগত যোগ্যতার সঙ্গে জড়িত, তাহলে কিন্তু পারবে না। কথাগুলো মাথার উপর দিয়ে যাবে, বুঝতে কষ্ট হবে, একটু ধীরে ধীরে বুঝে নিন। 3 নাম্বার বলা হচ্ছে যে যদি বিবাহ বা সম্পর্ক মীমাংসা করার জন্য, পারিবারিক কোনো কন্দল মীমাংসা করার জন্য, অথবা বিবাহের কি ওই যে বিবাহের কি থাকে আপনার হচ্ছে ম্যাচ মেকার থাকে, অর্থাৎ ঘটক থাকে। এখন ম্যাচ মেকার দেখা গেল যে বিবাহের জন্য অনেক প্রকার কথাবার্তা হয়, অনেক প্রকার এই পক্ষকে বলতে হয়, ও পক্ষকে বলতে হয়। তাহলে
তখন ম্যাচ মেকার ওই ঘটকও কিন্তু একটা কি হয়, পক্ষ হয়। তাহলে ওই ঘটকও কোনো একটা চুক্তি, এই মীমাংসা জনিত, বিবাহ জনিত বা কোনো মীমাংসা জনিত কোনো বিষয়ে যদি একটা প্রশ্ন রেজ হয়, সেখানে যদি মামলা হয়, তাহলে ওই ব্যক্তিও প্রতিকার পাইতে পারে। ঘটক বলবে যে না, আমি তো এভাবে বলি নাই, মেয়ে এরকম ছিল, সে এটা দিবে বা এরকম ছিল, এরকম বলছি, এরকম আমি বলি নাই, তার অগ্নিষ্ঠে যদি দলিল পত্র দেয়, তাহলে সেও এই যে প্রতিকার পেতে পারে। তাহলে 3 নাম্বার আমরা পাইলাম যে বিবাহ বা পরিবারের যদি কোনো আপোষ মীমাংসার হয়, তাহলে যে ব্যক্তি মীমাংসা করবে সে চুক্তির পক্ষ না হলেও সে হচ্ছে যে চুক্তির সম্পাদনের প্রতিকার পাইতে পারবে। আর 4 নাম্বার বলা হচ্ছে যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, রিমাইন্ডার ম্যান। অর্থাৎ রিমাইন্ডার ম্যান তখন হয় একটা সম্পত্তি আজীবনের জন্য আরেক ব্যক্তিকে দেয়া হয়েছে, আজীবনের জন্য, জীবন সত্ত্বে ওই যাকে দেয়া হয়েছে ওই ব্যক্তি যতদিন বাঁচবে ততদিন সে ভোগ দখল করবে। ভোগ দখল করার পর ওই সম্পত্তিটা আবার মূল মালিকের কাছে ফেরত আসবে। এখন কোনো কারণে যদি মূল মালিকের কাছে ফেরত না আসে, তাহলে মূল মালিকের যারা উত্তরসূরি থাকবে অথবা মূল মালিক রিমাইন্ডার ম্যান হিসাবে মামলা করতে পারবে এবং সে প্রতিকার পাওয়ার যোগ্য। এটা হচ্ছে রিমাইন্ডার ম্যান। আরেকটা বলা হচ্ছে যে পরবর্তী 5 নম্বরে বলা হচ্ছে যে রিভার্সনার ইন পজিশন। অর্থাৎ যে ব্যক্তি যে সম্পত্তিতে দখলে থাকবে সেই দখলটা কোন একটা মানে জীবন সত্ত্ব না, অন্য কোনো সত্ত্বে সে পাইছে, ওই পাওয়ার পর সে দখলে আছে, তার মৃত্যুর পর তার যে উত্তরসূরি আছে তার দখলে চলে যাবে। এখন তাদের উত্তরসূরি দখলে না যায়, ওই সম্পত্তিটা আরেক বেটার দায় দখল করতেছে, তখন যায় এই যে রিভার্সনার ইন পজিশন যারা, অর্থাৎ যে দখলে আছে তার প্রতিনিধিরা আবার ওই সম্পত্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাইতে পারে না, পাবে। তারপরের যে ব্যাপারটা আছে হচ্ছে সেটা হচ্ছে যে রিভার্সনার ইন রিমাইন্ডার। রিভার্সনার ইন রিমাইন্ডার একটা চুক্তিতেই বলা হলো যে মিস্টার করিম এই সম্পত্তিটি 5 বছর ভোগ দখল করবে, 5 বছর ভোগ দখল করার পর ওই সম্পত্তি মিস্টার করিম ভোগ দখল করবে। কিন্তু ওই মিস্টার রহিম যার 5 বছর যিনি ভোগ দখল করবে, তিনি 5 বছর করার পর আর অপর ব্যক্তিকে আর হস্তান্তর করে না, তখন অপর ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির থেকে সম্পত্তিটা নিতে পারবে। এটা বলা হচ্ছে রিভার্সনারি রিমাইন্ডার। আরেকটা বলা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি যখন অ্যামালগেটেড হয়, দুইটা পাবলিক লিমিটেড কোম্পানি অ্যামালগেটেড হয়ে যখন তৃতীয় একটা নতুন কোম্পানি করবে, এখন অ্যামালগেটেড হওয়ার আগে যদি কোনো চুক্তি করে থাকে ওই দুই কোম্পানি, এখন নতুন কোম্পানি সাথে ওই নতুন কোম্পানি তো অ্যামালগেটেড হয়, নতুন কোম্পানি হলো, এখন নতুন কোম্পানি চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো চুক্তি বলবৎ করতে পারবে। আর 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত হওয়ার পূর্বেই, মানে একটা পাবলিক কোম্পানি গঠনই হয় নাই, গঠিত হওয়ার পূর্বেই ওদের অনেকগুলো পেপারস কিন্তু তৈরি করতে হয়, কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেল তৈরি করতে হয়, তারপরে কোম্পানি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হয়। এখন এগুলো করতে যায় ওগুলোর শর্তে আরেকটা মানে কোন চুক্তি আরেক কোম্পানি বা আরেক ব্যক্তি বা আরেক সংস্থার সঙ্গে একটা চুক্তি করছে, এখন পরবর্তীতে দেখা গেল যে তারা তো একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। এখন রূপান্তরিত হওয়ার পরও যেহেতু কোম্পানির পূর্ববর্তী শর্ত ওই চুক্তির সঙ্গে জড়িত, সুতরাং ওই কোম্পানিও এই চুক্তিটা বলবৎ করার জন্য অধিকারী। তাহলে 8 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করতে পারে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার, সুনির্দিষ্ট যে চুক্তি সেটা কার্যকর করতে পারে 8 শ্রেণীর ব্যক্তি। এটা কোথায় আছে? 23 নাম্বার সেকশনে আছে। তাহলে 8 শ্রেণীর ব্যক্তি 23-এ বলা আছে। আর সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করতে পারে না 4 শ্রেণীর ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিগত প্রতিবন্ধকতা তৈরি করবে। এই 8 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে, আর 4 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে না। এমসিকিউ যদি আসে এভাবে আসবে যে সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে কয় শ্রেণীর ব্যক্তি? 8 শ্রেণীর ব্যক্তি। আর সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা তৈরি করে কয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে? 4 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে। এরা কে? যারা হচ্ছে যে চুক্তির ক্ষতিপূরণ আদায় করতে পারে না, অর্থাৎ চুক্তি করারই যাদের মানে নাই, কি বলে, যোগ্যতা নাই। এর যে ক্ষতিপূরণ হবে, মানে 5 লাখ টাকা ক্ষতি হলে 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্যই নাই, সে আসলে যেহেতু সামর্থ্যই নাই, তার পক্ষে
চুক্তিটা কখনোই কার্যকর করা যাবে না। আবার 2 নম্বর বলা হচ্ছে যে চুক্তি শর্ত পালন করতে অসমর্থ। চুক্তিতে যা বলছে সে আসলে পালন করার মতো তার অ্যাবিলিটি নাই, সেও হচ্ছে যে প্রতিবন্ধকতা, অর্থাৎ সে সুনির্দিষ্ট চুক্তি অর্জন করতে পারবে না। আবার 3 নম্বর বলা হচ্ছে যে ইতিপূর্বেই প্রতিকার গ্রহণ করে ফেলছে, মানে ওখানে একটা চুক্তি করছে, চুক্তি করার ফলে সে টোটাল দেখা গেল যে 1 লক্ষ টাকা প্রাপ্য। এখন 1 লক্ষ টাকার মধ্যে সে অলরেডি বিভিন্ন ছলে বলে কৌশলে 1 লক্ষ টাকাই সে নিয়ে নিছে। সুতরাং আদালত দেখবে যে আরে কিসের, এ তো আগেই টাকা নিয়ে নিছে, তখন আদালত করে ফেলছে, ওই তার বিরুদ্ধে তার পক্ষেও সেটা চুক্তিটা বলবৎ করার রায় প্রদান করবে না। তারপরে চুক্তির পূর্বেই অবগত ছিলেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর প্রতিষ্ঠিত নয়, তখন তা কার্যকর ছিল। এখন একটা চুক্তি করার পূর্বেই সে ব্যক্তিটা আরেকটা কারোর সঙ্গে চুক্তি করে ফেলছে। মনে করেন এক ব্যক্তির সঙ্গে চুক্তি করছে, করার আগে ও ব্যক্তিটা আরেকজনের সঙ্গে চুক্তি করছিল, তাহলে একটা চুক্তি করার পর পরবর্তী আবার চুক্তি করার তার রাইটই নাই। তাহলে এই ধরনের ব্যক্তির পক্ষেও চুক্তির শর্ত ভায়োলেশন যেহেতু করছে, সেহেতু সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করার জন্য আদালত অনুমতি প্রদান করবে না। তাহলে সুনির্দিষ্ট যে চুক্তি সম্পাদন করা যায় 8 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে, আর সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন করতে পারবে না 4 শ্রেণীর ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিগত প্রতিবন্ধকতা তৈরি করবে। তাহলে পার্সোনাল বার টু রিলিফ কোথায় বলা আছে, সেটা হচ্ছে যে 24-এ বলা আছে। 24-এ কয় শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে? 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে, এটাই বলা হচ্ছে। আর 25-এ খুব সহজ সরল একটা জিনিস বলা আছে যে ব্যক্তির সত্ত্ব নাই, অর্থাৎ যার মালিকানা নাই বা স্বেচ্ছামূলক পত্তনীদার, সে ব্যক্তি কোনো সেল করতে পারবে না, কোনো চুক্তি সম্পাদন করতে পারবে না। একটা বিক্রয় চুক্তি, যার সত্ত্ব নাই, যার জমি মালিকই না, সে অন্য কোনো ভাবে ওই জমি কেমনে বিক্রি করবে? অর্থাৎ যার সত্ত্ব নাই সে কোনোভাবেই কোনো চুক্তি কি করতে পারবে না, সম্পাদন করতে পারবে না। অথবা স্বেচ্ছামূলক পত্তনদাতা একটা সম্পত্তি কি সেল করার অধিকার রাখে? পত্তন তো একটা সাময়িক সময়ের জন্য হয়, 5 বছর, 2 বছর, 3 বছর। এখন 3 বছরের জন্য পত্তন নিয়ে সে ওই সম্পত্তিটা আরেকজনের কাছে হস্তান্তর করছে বা বিক্রি করে দিছে, এটার রাইট তো তার নাই। সো 25 নম্বরে এটা স্পষ্ট করে বলা আছে যে, অর্থাৎ আপনি পত্তনদাতা বা সত্ত্ব নাই এমন ধরনের ব্যক্তি কখনোই কোনো সেল বা কোনো চুক্তি ইত্যাদি এগুলো সম্পাদন করতে পারবে না। অথবা দেখা গেল যে একটা সম্পত্তি আপনি ভাড়া নিছেন, এখন ভাড়া নেওয়ার পর ওই সম্পত্তি আপনি বিক্রি করে দিচ্ছেন, এটা 25 ধারা অনুযায়ী বাদ দিয়ে দিচ্ছে। তাহলে 25 ধারা কিন্তু একটা সম্পত্তির রাইটস, প্রকৃত মালিকের রাইটসকে, অধিকারকে সংরক্ষণ করতেছে। এই জন্য 25 ধারার যে ওয়েট সেটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ মালিক ব্যতীত অন্য কেউ বিক্রয় করার অধিকার রাখেন না। 25 ধারার হচ্ছে মেইন শর্ত। এগুলো থেকে প্রশ্ন কম আসে, অত না জানলেও হবে। আরেকটা হচ্ছে যে পরিবর্তন ব্যতীত চুক্তি কার্যকর করা যায়, এটা 26 ধারা। মানে কিছু চুক্তি আছে যেগুলো পরিবর্তন না করলে কোনোভাবেই, মানে চুক্তি যেভাবে করছে ওভাবে আসলে চুক্তিটা কোনোভাবেই কার্যকর করা সম্ভব না, কিছু পরিবর্তন করতে হবে। এখন আদালত তো আসলে চায় কি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, যোগ্য লোক, একটা আপোষ মীমাংসা করতে, একটা বিবাদমান বিষয়। এখন যে চুক্তির উপর তারা মামলা করছে, যে চুক্তির উপরে, এখন ওই চুক্তির শর্তগুলো আদালত পড়ে দেখে যে তারা যে জিনিসটা আসলে চাচ্ছে শর্তের মধ্যে সেটা নাই, দুই পক্ষই যেটা চাচ্ছে শর্তের মধ্যেই নাই, তখন আদালত বলবে যে তোমরা আবার নতুন করে এই শর্তটা ঢোকাও, অর্থাৎ পরিবর্তন করে নিয়ে আসো, আমি তোমাদের প্রতিকার দিয়ে দিচ্ছি। তখন তারা ওটা পরিবর্তন করে নিয়ে গেলে আদালত প্রতিকারের ব্যবস্থা করবে। এখানে হচ্ছে যে 1, 2, 3, 4, 5টা হচ্ছে যে সাবসেকশন বলা আছে, ক, খ, গ। এখানে বলা হচ্ছে যে প্রতারণা বা ভুলের মাধ্যমে যদি কেউ হচ্ছে কোনো চুক্তির শর্তাবলী সম্পাদন করে, তাহলে আদালত যদি বুঝতে পারে যে প্রতারণা করছে, তখন আদালত ন্যায় বিচারের স্বার্থে ওই প্রতারণা, যে অংশতে প্রতারণা করছে সেই অংশগুলো কারেকশন করে নিয়ে তারপর বলবে যে
এই চুক্তিটা হচ্ছে প্রতিকার প্রদান করবে, অর্থাৎ আদালত এইটুকু পরিবর্তন করবে। 1 নম্বরে বলা হচ্ছে। 2 নম্বর বলা হচ্ছে যে প্রতারণার মাধ্যমে তথ্যগত ভুলের জন্য অপ্রত্যাশিতভাবে বিবাদী তা বাদীর চুক্তির ফলাফল সম্পর্কে যুক্তিযুক্ত ভুল ধারণার বশবর্তী হইয়া চুক্তিবদ্ধ হইয়াছে। এখন বাদী খুব কৌশলী মানুষ, সে এমন এমন সত্য ঢুকাইছে যে বিবাদী আসলে বুঝতেই পারেনি যে কি শর্তে আসলে এত জটিল কিছু ঢুকাইছে। তখন আদালতে সে যদি প্রমাণ করতে পারে, মাননীয় আদালত এই শর্তগুলো আমি আসলে বুঝি নাই, এই শর্তগুলো আমাকে বুঝতে দেয়া হয় নাই, সো এটা তখন আদালত বলবে ঠিক আছে আপনি চুক্তির শর্তগুলো পরিবর্তন করে নিয়ে আসেন। তারপরে চুক্তির শর্ত যদি প্রকৃত ফলাফল প্রদান না করে তাহলে পরিবর্তনের আদেশ দিবে। আর হচ্ছে যে যেভাবে আসলে যুক্তিযুক্ত ভাবে ফলাফল পাওয়া যায় এটা যদি শর্তে না থাকে তাহলে শর্তগুলো কি করতে পারবে, বাদী বিবাদীকে বলবে যে আপনারা পরিবর্তন করে নিয়ে আসেন। আর লাস্ট নাম্বার হচ্ছে যেখানে পক্ষসমূহ চুক্তি কার্যকরণের সঙ্গে সঙ্গেই পরিবর্তন করিবার জন্য চুক্তিবদ্ধ হয়, অর্থাৎ একটা চুক্তি সম্পাদন করছে বাদী বা বিবাদী, কিন্তু ওই চুক্তির অব্যবহিত পরেই আরেকটা চুক্তি করছে, যে পূর্বে যে চুক্তিটা করা হয়েছে ওই চুক্তির ওই কিছু কিছু শর্ত আমরা আরেকটা চুক্তি দ্বারা কি করছে ওটা পরিবর্তন করছে। কিন্তু বাদী সুকৌশলে প্রথম চুক্তিটাই দেখাইছে, পরবর্তী চুক্তি আর দেখায় নাই। তখন বিবাদী কি করবে, আদালতকে বলবে আদালত মানেন আদালত প্রথম চুক্তির এই ছিল, পরবর্তী চুক্তিতে কিন্তু এই জিনিসগুলো আসছে, সো আদালত দুইটা চুক্তি একত্রিত করে প্রতিকার প্রদান করবে। তাহলে 26 নম্বরে আমাদের কি বলা হচ্ছে যে পরিবর্তন ব্যতীত চুক্তি কার্যকর করা যায় না, নন ইনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েশন ব্যতীত পরিবর্তন ব্যতীত চুক্তি কি করা যায় না, কার্যকর করা যায় না 5টা ক্ষেত্রে। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসবে না, যদি আসে তাহলে রিটেনে আসবে। শুধু আমাদের মেন হেডটা কিন্তু আমাদের জানতেই হবে যে পরিবর্তন ব্যতীত চুক্তি কার্যকর হয় না, এটা কোথায় বলা আছে, 26 নম্বরে বলা আছে। 26 নম্বরে কয়টা ক্ষেত্রের কথা বলা আছে, 5টা ক্ষেত্রে আদালত পরিবর্তন করে চুক্তির রিলিফ প্রদান করতে পারে বা চুক্তির হচ্ছে যে প্রতিকার প্রদান করতে পারে। 27 নাম্বারটা 27, 23 আর 24 যেমন একটা ইম্পর্টেন্ট ছিল, 27 আর 28 আবার কিন্তু ইম্পর্টেন্ট। 27 কি বলা আছে, 27 বলা হচ্ছে যে মানে পক্ষগণ যে সকল ব্যক্তি উহাদের মাধ্যমে পরবর্তী শর্তের দাবিদারের বিরুদ্ধে প্রতিকার, অর্থাৎ যাহাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যায়। 23 নম্বরে বলা হচ্ছে যাহাদের পক্ষে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যায়। আর 27 নম্বরে বলা হচ্ছে যাহাদের বিরুদ্ধে, 23 নম্বরের পক্ষে, 27 নম্বরে কি বলা হচ্ছে যাহাদের বিরুদ্ধে। তাহলে যাহাদের বিরুদ্ধে এটা কয় শ্রেণীর ব্যক্তি, এটা হচ্ছে 5 শ্রেণীর ব্যক্তি। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করা যায়। এই 5 শ্রেণীর ব্যক্তি কি, ওই চুক্তিতে যে দুইটা পক্ষ থাকবে ওই দুইটা পক্ষের বিরুদ্ধে, এবং ওই পক্ষের সত্ত্বের দাবিদার। তাহলে ওই পক্ষ হইতে চুক্তি হইতেই চুক্তিতেই লেখা থাকবে যে আমাদের এই চুক্তির পর এই চুক্তিটা চলে যাবে আমাদের পরবর্তী হচ্ছে যে উত্তরাধিকারের কাছে। তাহলে পরবর্তী উত্তরাধিকারে এই চুক্তির শর্ত কি করবে, কার্যকর করার জন্য আদালত মানে রায় দিবে বা আদালত তাদের বিরুদ্ধে ডিগ্রি প্রদান করবে। তারপরে 3 নম্বর বলা হচ্ছে যে সত্ত্বের অধীন দাবিদার ব্যক্তির যদিও পূর্ববর্তী ছিল বা বাদীর জানা ছিল তবুও বিবাদী স্থানচ্যুত করিয়া থাকিবে। এখন যদি একটা জিনিস জানা থাকে, একটা ব্যক্তি চুক্তি করছে এক ব্যক্তির সঙ্গে, ওই ব্যক্তিটা আবার আরেক ব্যক্তির সঙ্গে চুক্তি করতেছে। এখন যার সঙ্গে চুক্তি করতেছে ও জানে, মনে কর ক আর খর মধ্যে চুক্তি হচ্ছে, খ আবার ওই চুক্তিটা গর সাথে চুক্তি করছে। এখন গ জানে যে অলরেডি এই চুক্তিটা খর সঙ্গে করা হয়েছে, কিন্তু ক আবার আমার সঙ্গে চুক্তি করছে, জেনে বুঝে যদি চুক্তিতে সে আবদ্ধ হয় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধেও চুক্তি কার্যকর করা যাবে। অর্থাৎ 3 নম্বর যে ব্যক্তি ওই চুক্তিটা আবির্ভাব হইল, সে যদি জানে যে পূর্বে এই চুক্তিটা একজনের সঙ্গে হয়ে গেছে, তবুও সে জেনে বুঝে, মনে করেন পলিটিক্যাল যে ব্যাপার সেবার আছে না, মনে করেন এখন বিএনপির যুগ, এখন বিএনপির কোন নেতা বললো যে ওই সম্পত্তি তো ওর কাছে বিক্রি করছে, ঠিক আছে তুই আমার কাছেও চুক্তিবদ্ধ হ। তখন চুক্তিবদ্ধ হয়ে
ওকে আর না দিয়ে এই ভোগ দখল শুরু করলো। এখন এই ব্যক্তির বিরুদ্ধে কি করবে, ওই যে যাকে বঞ্চিত করলো সে মামলা করতে পারবে, এটাই বলা হচ্ছে। তারপরে পাবলিক লিমিটেড কোম্পানির ওই যে দুটা পাবলিক লিমিটেড কোম্পানি একত্রিত হয়, নতুন একটা পাবলিক লিমিটেড কোম্পানি হইলো, তার বিরুদ্ধেও চুক্তি কার্যকরের মামলা করা যায়। আর হচ্ছে যে পাবলিক কোম্পানি গঠিত হওয়ার পূর্বে যদি কোনো শর্তে আবদ্ধ হয়, ওই শর্ত প্রতিষ্ঠা করার জন্য ওই পাবলিক লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মামলা করা যায়। এখন এখানে বলা হচ্ছে যে কাদের বিরুদ্ধে মামলা করা যায়, 5 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় বা চুক্তি কার্যকর করা যায়। 27 নম্বরে বলা হচ্ছে। 28 নম্বরে বলা হচ্ছে যে 3 শ্রেণীর ব্যক্তি যাদের বিরুদ্ধে কি করা যায় না, 3 শ্রেণীর এখানে আসলে ব্যক্তি না, যাদের বিরুদ্ধে আসলে এগুলো ওই যে সুনির্দিষ্ট যে চুক্তির যে প্রতিকার সেগুলো দেয়া যায় না, অর্থাৎ যে পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না, সেগুলো হচ্ছে যে এমন সিলি ম্যাটার, মানে চুক্তিটা এমন একটা ছোট্ট একটা বিষয়বস্তু নিছে যেটা অপর্যাপ্ত মূল্য, যেটা বাজারে খুব মনে করেন 50 টাকা 100 টাকা 500 টাকার মামলা করলো, 500 1000 5000 টাকার মামলার জন্য আদালত পর্যন্ত যাইছে, আদালত বলতেছে তোর মামলা করতেই তো মানে এর থেকে বেশি টাকা খরচ হবে। সো এই বিষয়ে আদালত সময় নষ্ট করবে না। 2 নম্বরে বলা হচ্ছে যে এখন এমন একটা সম্পত্তি যে ভুল বিবরণ দিছে, মানে বাদী মামলা করছে কিন্তু যে ইয়ার বিরুদ্ধে মামলা করছে সেগুলো নিজেই ভুল বিবরণ দিছে, ইচ্ছাকৃত ভাবেই কাউকে ফাঁদে ফেলা, কাউকে হচ্ছে বিপদে ফেলার জন্য সে একটা মামলা সাজাইছে, তখন আদালত ওই পক্ষকে কার্য সম্পাদনে কখনোই বাধ্য করবে না। বাদী যতই বলো বিবাদীর বিরুদ্ধে এই জিনিস, কিন্তু আদালত দেখলো যে আরে এ তো পুরোটাই হচ্ছে যে ভুল বিবরণ দিছে, তখন আদালত ওখানে কোনো কার্য মানে প্রতিকারটা কার্যকরী করবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যখন চুক্তিতে ভুলের দরুন ক্ষতিপূরণের বিধান থাকে। এখন চুক্তিতেই লেখা আছে, একটা চুক্তিতেই লেখা থাকবে যে যদি 2 পক্ষের এক পক্ষ এই চুক্তিটি পালন করতে অপারগ হয় তাহলে 20,000 টাকা ক্ষতিপূরণ পাবে। এখন চুক্তিতে যদি লেখা থাকে 20,000 টাকা, তখন চুক্তি অনুযায়ী অপর পক্ষকে 20,000 টাকা দিয়ে দিবে। আদালত বলবে যে তোমরা এই যে শর্ততেই তো লেখা আছে 20,000 টাকা, মামলা করতে আসছো কেন? তখন আদালত কোনো প্রকার কারো বিরুদ্ধে এটা কোনো কার্যকর করবে না, বলবে যে শর্ত অনুযায়ী তোমরা ওটা পালন করো, অর্থাৎ 20,000 টাকা দেওয়ার কথা 20,000 টাকা দাও, এখানে মামলা ঢিসমিস। আর 27 এতে একটা জিনিস আছে যে ইজারা চুক্তি। ইজারা চুক্তির ক্ষেত্রে একটু মানে সেল কন্ট্রাক্ট যেটা লিজ দেওয়া যায়, তাহলে লিজটা হয় কি, লিজের ব্যাপারে কিন্তু আপনার ওই যে রেজিস্ট্রেশন না হলেও হয়, অর্থাৎ লিজে কি থাকে, একজন লিজি এখন অর্থাৎ একজন ইজারাদার আর একজন হচ্ছে ইজারা গ্রহীতা। এখন ইজারাদার আর ইজারা গ্রহীতা এরা যদি একটা চুক্তি, তো আমরা কি জানি 21 ক অনুযায়ী আমরা জানি যে চুক্তি যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কোনো প্রতিকার পায় না। এখন ইজারা চুক্তির ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য না। ইজারা চুক্তির হচ্ছে কি, যদি আপনি ওটা অনেক আগে মৌখিক ভাবেও চুক্তি করে, মৌখিক ভাবে ইজারা দেয়, এই যে 2 বিঘা মাটি তোকে এত টাকার বিনিময়ে ইজারা দিয়ে হলো, ও জমি নিয়ে চাষবাস করে এ টাকা নিয়ে নিছে, কোনো লিখিত নাই টিকিত নাই কিচ্ছু নাই, কিন্তু তারা জমিটা কিন্তু আদান প্রদান করে ফেলছে, অর্থাৎ এ যে ইজারা দাতা সে 2 বিঘা জমি ইজারা গ্রহীতাকে দিয়ে দিছে, সে অলরেডি চাষবাস করতেছে, তার মানে বুঝতে হবে যে তাদের মধ্যে একটা কিন্তু চুক্তিতে আবদ্ধ তারা হয়েছে। এখন যেহেতু চুক্তিতে আবদ্ধ হওয়ার শর্ত স্বরূপ তারা একটা বিনিময় করছে, একটা লাইবিলিটি তৈরি হয়েছে তাদের, তার মানে আদালত এখানে প্রতিকার প্রদান করবে। তাহলে এটা কিন্তু 21 ক ধারার ব্যতিক্রম, অর্থাৎ একটা ইজারা চুক্তির ক্ষেত্রে লিখিত কিন্তু রেজিস্ট্রিকৃত নয়, তবুও কিন্তু চুক্তিটা বলবৎ করা যাবে। শুধুমাত্র ইজারা চুক্তির ক্ষেত্রে এটা এক্সেপশনাল। তাহলে চুক্তি, সকল চুক্তি, সেল চুক্তি, ইয়া চুক্তি সব রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে কোনো আদালত প্রতিকার দিবে না। এর ব্যতিক্রম কোথায় আছে? 27 কত আছে, অর্থাৎ 27 ক অনুযায়ী মানে চুক্তি হয়েছে, লিখিত চুক্তি হইলো কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয় নাই, কিন্তু কোনো বিনিময় হয়েছে। বিনিময় কি? ইজারা যে নিয়েছে ইজারা গ্রহীতা সে জমিটা দখল করছে, দখল করে অলরেডি চাষবাস শুরু করে দিয়েছে,
তার মানে বুঝতে হবে যে সেখানে একটা লাইবিলিটি যেহেতু তৈরি হয়েছে, সেখানে একটা চুক্তি হয়েছে, তখন আদালত এখানে হচ্ছে যে প্রতিকার প্রদান করবে। আর 29-এ বলা হচ্ছে যে 29 কিন্তু অনেকগুলো আইনে, বিশেষ করে যেগুলোতে আমাদের বার দেয়া আছে, যেমন 42 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42-এ বলা হচ্ছে কি, যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার না চান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর মামলা করতে পারবেন না। তারপরে আপনার দুবারা দোষ আরই আছে। আপনার ধরেন 403-এ সিআরপিসির 403-এ যদি একটা মীমাংসার বিষয় যদি রায় পাই, তাহলে সেখানে যদি খালাস হয় বা দ্বন্দ্ব প্রদান করে, সেই বিষয় নিয়ে পরবর্তী তার মামলা করা যাবে না। সেম এভাবে রেট জুডিকাটার নীতি আছে হচ্ছে যে সিপিসির 11-তে, সেখানে বলা হলো যে একই বিবাদমান বিষয়ে যখন একটা মামলা হয়, সেটার যদি ডিগ্রি হয়, সেই বিষয় নিয়ে আর মামলা করা যাবে না। এমনি ভাবে যে 29-এ বলা হচ্ছে যে এখন চুক্তি ভঙ্গের, আপনি চুক্তি বলবৎ করার জন্য মামলা করলেন, ঠিক আছে, এখন মামলাটা যদি আদালত খারিজ করে দেয়, ডিসমিস করে দেয়, তাহলে ওই মামলা করতে গিয়ে বা আপনার চুক্তি করতে গিয়ে আপনার এত টাকা ক্ষতি হয়েছে, এত টাকা আপনি লস হয়ে গেল, এগুলো নিয়ে আর মামলা করতে পারবেন না। অর্থাৎ কোনো মোকদ্দমা যদি, চুক্তি সম্পাদনের মোকদ্দমা যদি খারিজ হয়ে যায়, ক্ষতিপূরণ বিষয়ে কোনো মামলা করা যাবে না 29 নম্বর সেকশন অনুযায়ী। তাহলে 29 নম্বর সেকশন অনুযায়ী একটা বার দেওয়া আছে। 2025 সালে এমসিকিউ আসছিল যে বার অফ সুট ফর বিস আফটার ডিসমোজাল, এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে যে 29 নম্বর সেকশনে বলা আছে। আর 30 নম্বর হচ্ছে যে পত্তনি সম্পাদনের রায় উইল, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স কোনটাকে আমরা পড়লাম 12 থেকে কত 29 পর্যন্ত পড়লাম, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ চুক্তি যদি কেউ ভায়োলেশন করে, চুক্তি বলবৎ করা যাচ্ছে এই যে 12 থেকে 29 পর্যন্ত। আর কিছু কিছু 21-এর যে 8টা শর্ত আছে, এটা থাকলে চুক্তি বলবৎ করা যাবে না। এই জিনিসগুলো সবকিছুই এই যে 30 নাম্বার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ 30 নাম্বার ক্ষেত্রে মানে চুক্তি এনফোর্স করার জন্য যে বিষয়গুলো প্রযোজ্য, চুক্তির জায়গায় শুধুমাত্র পত্তনি চিন্তা করতে হবে, অর্থাৎ সেটেলমেন্ট চিন্তা করতে হবে। এখানে বলা হচ্ছে যে মুতাতিস এবং মোতান্দিস একটা লিগ্যাল টার্ম, যার অর্থ হচ্ছে পরিবর্তন সাপেক্ষে প্রয়োগ। অর্থাৎ চুক্তি সম্পাদনের জায়গাগুলোতে আপনি সেটেলমেন্ট চিন্তা করবেন, পত্তনি চিন্তা করবেন। তাহলে 30 নাম্বার কি বলা আছে? চুক্তি সম্পাদনের যতগুলো ধারা আছে, এই ধারাগুলো সেটেলমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি সেখানে কোনো পরিবর্তন করা লাগে, পরিবর্তন করতে পারবেন, কারণ মুতাদিস মোতান্দিস নীতিটা তাই বলে। যদি এই যে 12 থেকে 29 পর্যন্ত যদি পত্তনির ক্ষেত্রে প্রযোজ্য করতে যান, সেখানে যদি মানে চুক্তি সম্পাদন স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্টের জায়গায় যদি সেটেলমেন্ট লাগাতে হয়, আপনি লাগাইতে পারবেন, লাগাই তবুও প্রতিকার পাইতে পারেন। তাহলে 30 নম্বরে পত্তনি সম্পর্কে বলা আছে, সেটেলমেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের 30 পর্যন্ত পড়ালেখা। ভাই বুঝতেছেন? জি ভাই, বুঝতেছি ভাই, বুঝতেছি। এরপরে যেগুলো আছে না, সেগুলো হচ্ছে যে একটু সহজ। মনে করেন খুব সংক্ষেপে যদি বলি, দলিল সংশোধন। তাহলে এমসিকিউ আসবে যে রেকটিফিকেশন ইনস্ট্রুমেন্ট কোথায় বলা আছে? রেকটিফিকেশন ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্ট মানে কিন্তু দলিল। আর রেকটিফিকেশন মানে সংশোধন, রেকটিফাই করা, সংশোধন করা, পরিবর্ধন, পরিমার্জন, এগুলো করা। তাহলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এই দলিল বলতে শুধুমাত্র সেল দলিল, বিক্রয় দলিল এগুলো না, চুক্তি হতে পারে। দলিল বলতে আপনার দুইটা পক্ষ থাকলো, কারণ পক্ষ না থাকলে তো আর হচ্ছে যে দলিল ইয়া হবে না, মানে দলিল নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়ার কথা না। দলিলে লাইবিলিটি থাকতে হবে একটা দলিলের উপরে, সেটা পক্ষ হয়ে হোক বা পক্ষর বাইরে হোক। এখন দলিল সংশোধন বা ইনস্ট্রুমেন্ট সংশোধন করা যায় হচ্ছে 31 ধারা অনুযায়ী। এখন 31 ধারা অনুযায়ী, জি মামুন ভাই বলতে চাচ্ছিলাম কি নাকি সংশোধন
মেন জিনিসগুলো এখানে যদি রিটেন বলেন আর যাই বলেন, মেন তিনটা জিনিস মনে রাখবেন যে ক্ষেত্রগুলো আসলে কি কি, এলিমেন্ট ওই ক্ষেত্রগুলো কি কি, ফিল্ডগুলো কি কি, কোন কোন ফিল্ডে দলিলটা সংশোধন করা যায়। এখন দলিলে যদি প্রথম যে জিনিসটা প্রতারণা যদি থাকে, অর্থাৎ প্রতারণা থাকবে, ভুল থাকবে। এখন দলিলে যদি প্রতারণা থাকে বা পারস্পরিক ভুল থাকে, কি সুভাষ রায় ভাই বলেন ভাই, থাকে বা পারস্পরিক ভুল থাকে, অথবা দলিলে যদি প্রকৃত মনোভাব না থাকে, দুইটা পক্ষ একটা নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে দলিল করে। এখন দলিলে যদি যেভাবে লেখছে ওই লেখে ওই দলিলটা আসলে ওই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে না, তাহলে দলিলে যদি প্রতারণা থাকে, পারস্পরিক ভুল থাকে, দলিল যদি লিখিত মনোভাব ভ্রান্তভাবে যদি প্রকাশ পায়, তখন দলিলটা কি করা যায়, রেকটিফিকেশন করা যায় বা সংশোধন করা যায়। একটু সংশোধন কারা করবে? সংশোধন করতে পারবে দলিলের পক্ষ বা দলিলের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এখন তামাদিকাল কত? তামাদিকাল হচ্ছে 95 এবং 96 দলিল সংশোধন। দলিল সংক্রান্ত যাবতীয় তামাদিকাল হচ্ছে 3 বছর। এখন প্রতারণার মাধ্যমে যদি হয়, প্রতারণার মাধ্যমে যে কোনো কিছু আপনি ডিগ্রি অর্জন করলেন বা দলিল অর্জন করলেন, তাহলে সেটা হবে হচ্ছে 95 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা করতে হবে। দলিল সংশোধনের যে মামলা, সেটার কোর্ট ফিসের কথা তেমন ভাবে উল্লেখ নাই, এটা মনে হয় এটা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। তাহলে দলিল সংশোধনের যে মামলা, সেটা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। তামাদি অনুচ্ছেদ হচ্ছে 95 এবং 96 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা করতে হয়। দলিল যদি প্রতারণার মাধ্যমে যদি দলিল কেউ করে থাকে, তাহলে দলিল সংশোধন করা যায়। পারস্পরিক ভুল যদি থাকে এবং দলিলের যদি মেইন বডি লক্ষ্য উদ্দেশ্য ভ্রান্তভাবে যদি প্রকাশ পায়, তাহলে দলিল সংশোধন করা যায়। দলিলকে সংশোধন করতে পারবে দলিলের কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এটা শেষ। এখন আরেকটা প্রশ্ন আছে, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট টু পার্টিস। এখন আদালত শুধুমাত্র দলিল আপনি চাইলেন আর সংশোধন করে দিল আদালত, এটা না। সুনির্দিষ্ট প্রতিকারের প্রত্যেকটা ক্ষেত্রে আদালত ন্যায়পর নীতি অনুসরণ করবে, অর্থাৎ আদালত আপনার মনোভাবটা জানবে। ওটাই বলা আছে যে 32-এ, যে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট টু পার্টিস, পক্ষ গুণের উদ্দেশ্য সম্পর্কে অনুমান। আদালত দুই পক্ষেরই কথা শুনবে দলিল সম্পর্কে, শুনে আদালত নিজে নিজে একটা কিন্তু অনুমান করবে, প্রিজাম্পশন করবে, তারপরে দলিল সংশোধনের অনুমতি দিবে। এই দলিল সংশোধন অনুমোদনের কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ 8 আর 9 ব্যতীত সমস্ত কিছুই হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা আদালতের। তাহলে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট টু পার্টিস অলরেডি 2025 সালে এমসিকিউতে চলে আসছে। এটা যে প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট টু পার্টিস কোথায় বলা আছে, এটা 32 নম্বর সেকশনে বলা আছে। এখন দলিল সংশোধনের মূল নীতি যদি আমরা বলি, এখান থেকে মূল নীতি আসলে ওরকম করে স্পেসিফিক ভাবে বলা নাই যে মূল নীতি 3টা বা 2টা, কিন্তু কিছু এলিমেন্ট আছে। এলিমেন্ট হচ্ছে কি, একটা দলিল দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, দলিলের উদ্দেশ্যটা কি, তাহলে দলিল দ্বারা কি বোঝানো হয়েছে, দলিলের উদ্দেশ্য কি, এবং দলিলের যে ভাষা, ওই ভাষার উদ্দেশ্য কি ছিল, এটা দ্বারা। অর্থাৎ দলিল তো কোনো ভাষার মাধ্যমে লেখা হয়, অর্থাৎ ইংলিশে লেখা হোক বা বাংলায় লেখা হোক, একটা টেক্সট লেখা হয়। এবং টেক্সটে তো একটা মিনিং বিয়ার করবে, যে টেক্সটে এই সম্পত্তিটা, এই তফসিলি সম্পত্তি অমুককে দিয়ে হবে, এর সাথে এ লাইবিলিটি থাকবে, এ পাবে এ পাবে না, এই যে অনেকগুলো শর্ত, অনেকগুলো তফসিল, তারপরে দাতাকে, গ্রহীতাকে বা প্রথম পক্ষকে, দ্বিতীয় পক্ষকে, এগুলো সব কিছু মিলে একটা দলিল হয়। তাহলে এই দলিল ওটা পড়লেই যেন বোঝা যায় যে দলিলের আসলে ভাষার উদ্দেশ্য কি, যে ভাষাগুলো ইউজ করছে তা দ্বারা আসলে কি মিন করছে, এগুলি হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল যদি বলি 3টা, একটা হচ্ছে যে দলিলটা দ্বারা আসলে কি উদ্দেশ্য ছিল, দলিলের মানে ওটার ফলাফলের উদ্দেশ্য কি, আর দলিলের যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষার উদ্দেশ্য কি, এই 3টা হচ্ছে প্রিন্সিপাল। আর একটা বলা হচ্ছে 34 নম্বরে যে স্পেসিফিক ইনফরমেন্স অফ রেকটিফাইড কন্ট্রাক্ট। এখানে কন্ট্রাক্ট মানে ওই চুক্তি বোঝানো, কন্ট্রাক্ট মানে দলিলকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা দলিল সংশোধন হওয়ার পর ওটা আবার কি হবে, এনফোর্স হবে, ওটা কার্যকর হবে। মানে যে দলিলটা সংশোধন হইল,
সংশোধন হওয়ার পর সেই দলিলটা আবার এনফোর্সমেন্ট হবে, কার্যকর হবে, এটাই বলা আছে যে সংশোধিত হওয়ার পর দলিলটা আবার কি হবে, কার্যকর হবে। এটা 34 নম্বরে বলা আছে। এটা লেস ইম্পর্টেন্ট। এই এমসিকিউ এর জন্য মনে রাখবেন যে স্পেসিফিক এনফোর্সেবল রেকটিফাইড কন্ট্রাক্ট এটা কোথায় বলা আছে, 34-এ বলা আছে। আর দলিল সংশোধনের প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন কোথায় বলা আছে, এটা হচ্ছে যে 33-এ বলা আছে। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন তিনটা ক্ষেত্রে 33-এ বলা আছে। এর বাইরে ভিতর থেকে কোনো প্রশ্ন হবে না এমসিকিউতে বিশেষ করে। আর রিটেনে তো বিভিন্ন ভাবে প্রবলেম তৈরি করে দিবে। ওই যে উদাহরণ, রিটেনের জন্য উদাহরণ মাস্ট। উদাহরণ বুঝলেই রিটেন সলভ। আর উদাহরণ যদি না বোঝা যায় রিটেনে ভালো করা সোট অফ। আরেকটা বলা আছে যে দলিল সংশোধন গেল, এরপরে আমাদের রেসিশন অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি রদ। চুক্তি রদ, চুক্তি রদ কার সঙ্গে সম্পর্কযুক্ত? 12 নম্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ সেকশন 12 অনুযায়ী চুক্তি বলবৎ করা যাচ্ছে। এখন সেকশন 12 অনুযায়ী চুক্তি বলবৎ করতে পারবেন, কিন্তু চুক্তির যদি উদ্দেশ্য ফুলফিল না হয় তাহলে চুক্তি রদটা হবে 35 নম্বর সেকশন অনুযায়ী। তাহলে চুক্তি বলবৎ করা যায় 12 নম্বর সেকশন অনুযায়ী, আর চুক্তি রদ করা যায় 35 নম্বর সেকশন অনুযায়ী। এখন 35 নম্বর সেকশন অনুযায়ী বলতেছে যে চুক্তি রদের ক্ষেত্রে এরও মানে ক্ষেত্র হচ্ছে 3টা। মানে কোন কোন ক্ষেত্রে আপনার চুক্তিটা, একটা লিখিত চুক্তি কখন আপনি রদ করতে পারবেন? একটা লিখিত চুক্তি কিন্তু অত সহজে রদ করা যায় না। কারণ একটা চুক্তি কি হয়, চুক্তি দুই পক্ষের লেখনী থাকে, চুক্তির মধ্যে সাক্ষী থাকে, চুক্তিটা আবার হচ্ছে যে রেজিস্ট্রিকৃত হয়। এত কিছু হওয়ার পরও একটা চুক্তি আপনি বাতিল করতে চাচ্ছেন, একটা চুক্তি রদ করতে যাচ্ছেন, অত সহজ জিনিস না। তবুও 3টা ক্ষেত্রে আদালত মানে আইন সেটাকে বৈধ করছে। সেই 3টা ক্ষেত্র কি? একটা যদি চুক্তিটি ভয়েড এবং ভয়েডেবল হয়, অর্থাৎ চুক্তিটি যদি এবং টার্মিনেবল বাই দ্য প্লেন্টিফ হয়। আপনার চুক্তিটাই বাতিল চুক্তি, মানে চুক্তিটা জেনে বুঝে একটা বাতিল চুক্তি হয়েছে, এবং এই চুক্তির ওখানে শর্তেই লেখা থাকে যদি কারো কোনো পক্ষে ভুল থাকে তাহলে চুক্তিটি অবসান করা যাবে। অর্থাৎ যে প্রতিকার চাবে সে অবসান করতে পারবে। তাহলে ওই চুক্তিটা মানে চুক্তির শর্তেই দেয়া আছে। এবং চুক্তিটার নেচারটা কি? নেচারটা হচ্ছে বাতিল চুক্তি। বাতিল চুক্তি আপনি বাতিল করতে পারবেন, এটাই স্বাভাবিক। কারণ ইললিগাল একটা চুক্তি কেন থাকবে? এটা রদ করতে পারবে যে কোনো পক্ষ। আচ্ছা, 2 নাম্বার বলা হচ্ছে যে আপাত দৃশ্যমান নয় এমন চুক্তি। এখন ইনভিজিবল জিনিসটা আপনি চুক্তি করতে পারেন না, আপাত দৃশ্যমান নয়। আবার কিছু অংশ দৃশ্যমান চুক্তির, ওই অংশ আবার পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বাদীর থেকে বিবাদীকেই বেশি দায়ী মনে হচ্ছে। অর্থাৎ বিবাদী এমন অন্যায় সুবিধা গ্রহণ করছে চুক্তির মাধ্যমে যে চুক্তিটা রদ করা খুবই জরুরি, না হলে বাদীর অনেক ক্ষতি হবে। তাহলে আপাত দৃশ্যমান নয় এমন অবৈধ চুক্তি যেখানে বাদীর চেয়ে বিবাদীকেই অধিক দায়ী মনে হয়। আর 3 নাম্বার হচ্ছে যে একটা সেল চুক্তি বা একটা লিজ চুক্তি, একটা বিক্রয় চুক্তি বা একটা ইজারা চুক্তি, যেখানে চুক্তির মূল্য আদালত অর্ডার দেওয়া সত্ত্বেও, আদালত তাদেরকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও তারা পরিশোধ করে নাই। তখন আদালত দেখবে যে যেহেতু তাদেরকে একটা সুযোগ দিলাম পরিশোধ করার, সেটা তারা সুযোগটা গ্রহণ করলো না, তখন আদালত চুক্তিটা রদ করে দিবে। তখন এই যে 3টা কারণ, একটা হচ্ছে যে চুক্তিটা বাতিল চুক্তি, বাদী কর্তৃক অবসানযোগ্য। আর একটা কি? আপাত দৃশ্যমান নয় এমন চুক্তি যা বাদী থেকে বিবাদীকে অধিক দায়ী মনে হয়। আর 3 নম্বর হচ্ছে যে সেল বা লিজ যে চুক্তি, সে চুক্তির মূল্য যদি পরিশোধ না করে। এই 3টা ক্ষেত্র যদি পাওয়া যায় তাহলে একটা লিখিত চুক্তি কিন্তু বাতিল করা যায় বা রদ করা যায়। চুক্তি সাধারণত রদ হয়, চুক্তি বাতিল হয় না, চুক্তি রদ হয়, অর্থাৎ রেসিশন হয়, রেসিশন অফ কন্ট্রাক্ট। চুক্তি বাতিলের, চুক্তি রদের মোকদ্দমা হচ্ছে যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। চুক্তি এটা হচ্ছে যে 1 বছর, আর চুক্তি রদ করতে হয় 114 নম্বর অনুচ্ছেদ। তাহলে চুক্তি বলবৎ করতে হয় 112 নম্বর অনুচ্ছেদ 1 বছরের মধ্যে, আর চুক্তি রদ হয় 114 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী 1 বছরের মধ্যে মামলাটা করতে হবে। তাহলে চুক্তি রদের সময়সীমা কত? 1 বছর। অ্যাকর্ডিং আর্টিকেল হচ্ছে 114। 3টা ক্ষেত্রে চুক্তি রদ করা যায়। চুক্তি রদের সেকশনটা কোনটা? 35 নম্বর সেকশন। এখন 36 নম্বর সেকশনে বলা হচ্ছে যে ভুলের জন্য চুক্তি রদ, শুধুমাত্র ছোটখাটো ভুল হইল
একটু ছোটখাটো ভুলের জন্য একটা লিখিত চুক্তি কিন্তু রদ করা যায় না। এটা কোথায় বলা আছে? 36 নম্বরে। অর্থাৎ একটা চুক্তি আপনি শুধুমাত্র এক পক্ষের অল্প একটু ভুল হইলো এর জন্য আপনি রদ করতে পারবেন না, এটা 36 নম্বরে বলা আছে। আর 37 নম্বরে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্যের সম্পাদনে আনিত মামলার সংশ্লিষ্ট চুক্তি রদের বিকল্প প্রার্থনা। এই যে বিকল্প প্রার্থনা বা অল্টারনেটিভ প্রেয়ার, এই অল্টারনেটিভ প্রেয়ার নিয়ে যত সব এমসিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ চুক্তি আপনি বলবৎ করার সময় বিকল্প প্রার্থনা হিসেবে কি চাইতে পারেন? তাহলে বিকল্প প্রার্থনা হিসেবে রদ প্রার্থনা চাইতে পারেন। তাহলে একটা চুক্তি বলবৎ করার সময় চুক্তি বলবৎ করা যাচ্ছে না, তখন আপনি একটা বিকল্প প্রার্থনা দিলেন কি? রদের প্রার্থনা। এটা অ্যাকর্ডিং টু সেকশন 37। তাহলে একটা সুনির্দিষ্ট চুক্তির আনিত মামলায় যখন একটা মামলার এজাহার যখন লেখা হবে তখন, এজাহার তো না, সরি, এটা প্লেন্ট, একটা মামলার আর্জিতে সেটা যদি চুক্তি বলবতের আর্জি হয় বা চুক্তি রদের আর্জি হয়, ভাই এই আর্জিতে অবশ্যই 37টা এই জন্য ইম্পর্টেন্ট ভাই। আদালতের প্র্যাকটিস কি ওটা আমার জানা নাই ভাই, কিন্তু 37-এ বলা হচ্ছে অল্টারনেটিভ প্রেয়ার কোথায় আছে? 37-এ আছে। তাহলে চুক্তি বলবৎ চাইলেন, চুক্তি বলবৎ যদি কোনোভাবে না করা যায় তাহলে রদ চাইবেন, এটা 37 নম্বর সেকশনে। আবার 37 নম্বর সেকশন অনুযায়ী কি বলা আছে? চুক্তি যদি কোনো কারণে বলবৎ করা না যায় তাহলে রদ প্রার্থনা করতে হবে। এখন 38 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট। 38 নাম্বার কি বলছে? যে আদালত ন্যায়পর নীতি অনুযায়ী, অর্থাৎ ন্যায়পরায়ণ নীতি অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে একটা চুক্তি রদ হলে তো কোনো না কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবেই, কারণ ওই চুক্তি তো আর এমনি হয় না। চুক্তির সঙ্গে অনেকগুলো ট্রানজেকশন জড়িত, লাইবিলিটিস জড়িত। সেটা অর্থের লাইবিলিটিস হতে পারে, শ্রমের লাইবিলিটিস হতে পারে, সম্পদের লাইবিলিটিস হতে পারে। এখন এই লাইবিলিটি যদি দেখা গেল যে এক পক্ষ চুক্তি রদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আদালত সে পক্ষকে ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করতে পারেন, অর্থাৎ সে পক্ষের অনুকূলে ক্ষতিপূরণের, অর্থাৎ বাদীর প্রেয়ারের জন্য যদি চুক্তিটা রদ করা যায়, বাদীকে বলবে যে তুমি বিবাদীর যেহেতু সেখানে 2 লাখ টাকা খরচ হয়েছে, তুমি 2 লাখ টাকা তাকে দাও। তাহলে 38 নাম্বার হচ্ছে যে ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণ কই পেলাম? 19 নাম্বারে আমরা ক্ষতিপূরণ পাইছি। তারপরে ক্ষতিপূরণে আবার বার পাইছি যদি মামলা